আমি তাইব রেদওয়ান, রূপগঞ্জ বাজার, নড়াইল জেলা থেকে। আমি একটি বেসরকারি মেডিকেল কলেজে ৪র্থ বর্ষে লেখাপড়া করছি। আজ আমি যে ঘটনাগুলো শেয়ার করতে যাচ্ছি এগুলোর যোগসূত্র নড়াইল সদরের বিখ্যাত চিত্রা নদী এবং তার কূলবর্তী এলাকায়। আমি ঘটনাগুলো খুব ব্যস্ততার ভেতর শেয়ার করছি, তাই সাজিয়ে গুছিয়ে লিখতে পারিনি। আফরান ভাই আমার এই দোষ ত্রুটিগুলো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং লিসেনাররাও বিষয়টি স্বাভাবিকভাবে নেবেন। ঘটনা ১। আজ আমি যে ঘটনাগুলো শেয়ার করব তা মূলত নড়াইলের বিখ্যাত চিত্রা নদী এবং এর তীরবর্তী আশেপাশের এলাকাকে কেন্দ্র করে ঘটে যাওয়া কিছু সত্য ঘটনা। আমি কোনো একক ঘটনা শেয়ার করছি না। আমার পাঠানো এই ঘটনাগুলো প্রকৃতপক্ষে অনেকগুলো খণ্ড খণ্ড বিক্ষিপ্ত ঘটনার সমষ্টি। সূক্ষ্মভাবে চিন্তা করলে কোনো কোনো ঘটনার যোগসূত্র থাকতে পারে। আমাদের বাসা রূপগঞ্জ বাজারের ভেতরে চিত্রা নদীর তীরে অবস্থিত। আমরা এই এলাকার পূর্বস্থানীয় বাসিন্দা। ফলে 2023-এ দাঁড়িয়েও আমাদের বাপ চাচাদের কিছু কিছু বিল্ডিং এখনো আমার দাদার আমলের। যা হোক, আমাদের বাসার ছাদে দাঁড়ালে চিত্রা নদীর অপরূপ সৌন্দর্য অবলোকন করা যায়। আর আমাদের বাসার ঠিক সামনে চিত্রা নদীর অপর প্রান্তে একটি 150 বছরেরও বেশি বয়সী তেঁতুল গাছ রয়েছে। বলে রাখা ভালো যে চিত্রা নদীর একুল রূপগঞ্জ বাজার এবং অপর কূলে পঙ্কবিলা নামক গ্রাম অবস্থিত। আমাদের রূপগঞ্জ শহর হিসেবে গড়ে উঠেছিল জমিদারদের আমলেই, কিন্তু ভৌগোলিক সীমাবদ্ধতার কারণে পঙ্কবিলা গ্রাম আজও একটি অনুন্নত গ্রাম রয়ে গিয়েছে। তবে এখন সকল গ্রাম্য ঘরগুলোতে ইলেকট্রিসিটি পৌঁছে গিয়েছে। পঙ্কবিলার মানুষ খেয়া পারাপারের মাধ্যমে রূপগঞ্জ বাজার যাতায়াত করে। আমার আজকের ঘটনাটির প্রথম অংশ ওই 100 বছরের বেশি ভুতুরে তেঁতুল গাছটিকে কেন্দ্র করে, যেখানে আমি ওই ভুতুরে গাছটিকে কেন্দ্র করে কিছু ঘটনা শেয়ার করব। যাই হোক, আর কাল বিলম্ব না করে সরাসরি ঘটনায় আসা যাক। আজ থেকে অনেক দিন আগের ঘটনা, আনুমানিক 2007 সালের ঘটনা। তখন পঙ্কবিলা ঘুটঘুটে অন্ধকার ছিল। যদিও আজকের দিনে এসে কিছুটা উন্নতি হলেও এখনকার সময় এসেও সেইখানটাতে তেমন আলো লক্ষ্য করা যায় না। আসলে কেনই বা দেখা যাবে আলো, যদি না লোকের আনাগোনা না থাকে? কেবল খেয়াঘাটে মিটমিট করে জ্বলত খুবই কম পাওয়ারের সাধারণ বাল্ব। আমার মেঝো কাকুর বাসায় তখন একটি হিন্দু দম্পতি ভাড়া থাকত। তাদের রিসেন্ট এবং রবার্ট নামে দুটি টুইন ছেলে ছিল, মানে যমজ ছেলে ছিল। তারা বয়সে আমার থেকে 2.5 বছরের বড় হবে আর কি। আমরা একসাথে খেলাধুলা করতাম, গল্প করতাম। ওরা খুব সরল মনের ছিল, তবে বেশ দুষ্টুমি করত। যেহেতু বয়স খুবই কম ছিল ওদের, তার উপর আবার যমজ ভাই, অনেকটা বন্ধুর মতোই ছিল, তাই তারা দুষ্টুমি করাটাই ছিল তাদের একটা হ্যাবিট। ওই পরিবারের একটি বাজে স্বভাব ছিল, আর সেটি হলো ওরা কিন্তু দরিদ্র ছিল না, কিন্তু দরিদ্র না হলেও বেশ অপরিচ্ছন্ন ছিল, আর ওদের ঘর থেকে পচা দুর্গন্ধ আসতো। তাই আমি ওদের ঘরে তেমন যেতাম না। ওরা আসতো আমাদের ছাদে, ওখানে খেলা করতাম। রিসেন্ট রবার্টের মা ওদের তেমন কেয়ার করতো না। কেন কেয়ার করতো না সেটা পরে শেয়ার করব। যেহেতু ওদের কর্মকাণ্ডে ওদের মার কোনো ভ্রুক্ষেপ ছিল না, ফলশ্রুতিতে রিসেন্ট রবার্ট একটা বাজে অভ্যাস গড়ে ওঠে নিজেদের ভিতরে, বা গড়ে তোলে নিজেদের মধ্যে। সেটা হলো ওরা ওদের বারান্দায় দাঁড়িয়ে প্রস্রাব করত। ছোট ছিল এই জন্যই হয়তো বা করতো। ওদের রুমের বারান্দা থেকে সরাসরি ওই ভুতুরে তেঁতুল গাছটা চোখে পড়তো। একদিন রাত আনুমানিক 10টা কি 10:30টার সময় রবার্ট তার নিত্যদিনের বদভ্যাসের মতো বারান্দার দেয়ালে প্রস্রাব করছিল। হঠাৎ রিসেন্ট খেয়াল করে ওই তেঁতুল গাছ থেকে একটি আগুনের কুণ্ডলী, অনেকটা শুটিং স্টার অর্থাৎ উল্কার মতো, এসে আমাদের বাসার সামনের ছাদে এসে পড়ল। ঘটনাটা ঘটল চোখের পলকে। এটা দেখে রিসেন্ট চিৎকার দিয়ে ঘরে ঢুকে যায়। ঠিক তখনই রবার্ট এমন একটি ভয়ঙ্কর জিনিস লক্ষ্য করেছিল যেটা দেখার জন্য রবার্ট সত্যি প্রস্তুত ছিল না। রবার্ট দেখল
কুণ্ডুলি পাকানো একটি আগুনের দলা যেটি আমাদের বাসার সামনে ছাদে এসে পড়েছিল, সেটি হঠাৎ এমন একটি বিভৎস মূর্তিতে পরিণত হয়েছিল, রবার্টের ভাষ্য অনুযায়ী সেটি নাকি 3টি স্বাভাবিক মানুষের উচ্চতার সমান ছিল। আর মূর্তিটির গায়ে ছিল ধবধবে সাদা পোশাক, আর মুখটি ছিল অস্বাভাবিক রকমের লম্বা আর চিকন, এবং মুখের নিচে সাদা দাড়ি ছিল। ওই মূর্তিটি তখন ছাদ থেকে লাফ মেরে রবার্টকে নাকি ধরতে গিয়েছিল। এটি দেখার পর রবার্ট চিৎকার করে সেন্সলেস হয়ে যায়। পরে যখন ওর জ্ঞান ফেরে, 30 মিনিটের মতো ওর মুখ থেকে কোনো কথা বের হচ্ছিল না, ভয়ে সে কাঁপছিল। তখন আমার ছোট দাদি ওকে দোয়া পরে ফু দিয়ে দেন। পরে রবার্ট যখন স্বাভাবিক হলো, তখন এগুলো সে শেয়ার করে। আমার মনে হয় বারান্দাতে লোহার শিক লাগানো ছিল, সম্ভবত ওই কারণে ওই পিশাচটি রবার্টের কোনো ক্ষতি করতে পারেনি। এরপর রবার্টের শরীর খুব অসুস্থ হয়, জ্বর আসে। ওই অদ্ভুত মুখ লম্বা পিশাচের চেহারার স্বপ্ন দেখতে শুরু করে রবার্ট। ওই পিশাচটি নাকি রবার্টের রক্ত খেতে চাইতো ওর স্বপ্নে এসে। এরপর বিভিন্ন প্যারানরমাল সমস্যার কারণে হয়তো ওরা সপরিবারে ওই জায়গাটি পরিবর্তন করতে বাধ্য হয়। আসলে আমার মেঝো কাকু আমাদের গ্রামের বাড়ি মুসিমদিয়াতে থাকতেন। তিনি ওনার বাজারের বাসায় কেবল ভাড়া নিতে আসতেন। তিনি যদি বুঝতে পারতেন যে এরা এমন নোংরা আর অপরিচ্ছন্ন, তাহলে তিনি নিজেই ওদেরকে চলে যেতে বলতেন। যাই হোক, সত্যি কথা বলতে আমার ঘটনাটির কথা চিন্তা করে এই গভীর রাতে লিখতেই গায়ে কাটা দিচ্ছে। তবুও লেখাপড়ার ব্যস্ততার দরুন এখন কিছু লিখে রাখতে হচ্ছে। এখন রাত 3:48। সত্যি বলতে রিসেন্ট রবার্ট চলে যাওয়ার পর আজও তাদের সাথে আমার আর দেখা হয়নি। রিসেন্ট রবার্টের মায়ের সম্পর্কে যে ঘটনাটি শেষে শেয়ার করব বলেছিলাম, সেটি হলো রিসেন্ট রবার্টের বাবা টিভির মেকানিক্স ছিলেন। রাতে তিনি মাঝে মাঝে দোকানে থেকে যেতেন, জানি না কেন তিনি এমনটা করতেন। আর ওনার স্ত্রী আস্তে আস্তে অন্য একটি সম্পর্কে জড়িয়ে পড়েন এবং রিসেন্ট রবার্ট এবং তার স্বামীকে রেখে সে অন্য আরেকজন ব্যক্তিকে বিয়ে করে নাকি ভারতে চলে যায়। তারপরে রিসেন্ট রবার্ট বা তার বাবা তারা কোথায় গিয়েছেন, কেমন আছেন এখন, আমি কিছুই জানি না। প্রিয় লিসেনার্স, ওনার প্রথম ঘটনাটি এটা ছিল। আর উনি এখানে আরো একটি ব্যাপার লক্ষ্য করেছেন, সেটি হচ্ছে যে উনি একটি হাদিসের উদ্ধৃতি দিয়েছেন, বুখারী মুসলিমের একটি হাদিসের উদ্ধৃতি। তো যেখানে এই যে বিভিন্ন জায়গায় অপরিচ্ছন্ন করে রাখা, স্পেশালি আমরা যারা মুসলিম তাদের পাক পবিত্র হওয়ার কিন্তু একটা গুরুত্ব রয়েছে। কারণ কবরের আযাব কিন্তু একটা ভয়ানক একটি ব্যাপার, এবং এই আযাবটা অনেকেরই কিন্তু বেশি হবে শুধু আমরা পরিপূর্ণভাবে পবিত্রতা অর্জন না করার জন্য। এটা আমরা কিন্তু অবশ্যই সকলে খেয়াল রাখার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চলুন আমরা এখন চলে যাই আমাদের পরবর্তী যে ঘটনাটি যেটি উনি পাঠিয়েছেন সেটি ওনার ভাষায় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি ইনশাল্লাহ। ঘটনা 2। এখন যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমার দাদির সাথে আজ থেকে 10 বছর আগের ঘটনা। ঘটনাটি আমার সামনে দাদি আম্মুকে বলতেন যখন তার সাথে ঘটনাটি ঘটছিল। দাদি রাতের বেলা জানালা খুলে ঘুমাতেন, আর আমাদের বাসার অ্যালাইনমেন্ট এমন ছিল যে জানালাগুলো থেকে সরাসরি চিত্রা নদী এবং পঙ্কবিলা গ্রাম দেখা যায়। দাদির ঘরটিও তার ব্যতিক্রম ছিল না। রাত আনুমানিক 1:30। দাদির ঘুম হঠাৎ করে ভেঙে যায় এবং তার চোখ সরাসরি জানালা বরাবর পড়ে, এবং তিনি জানালার কাছে যা দেখতে পান সেটি দেখার জন্য তিনি মোটেও প্রস্তুত ছিলেন না। তিনি দেখতে পান 90+ বয়স্ক একজন বৃদ্ধ জানালা দিয়ে তার দিকে তাকিয়ে আছে, এবং দাদির সাথে যখন ওই মূর্তিটির আই কন্টাক্ট হয় তখন ওই বিশ্রী অবয়বটি মাথা ঝাঁকাতে শুরু করে, পাগলের মতো উন্মাদের মতো মাথা ঝাঁকাতে শুরু করে। এরপর দাদির আর কিছু মনে নেই। এরপর থেকে দাদি জানালা বন্ধ করে ঘুমাতেন। দাদির শরীর বন্ধ ছিল বলে ওই খারাপ জিনিসটি তার হয়তোবা কোনো ক্ষতি করতে পারেনি। এরপর বহুদিন তিনি ওই শয়তানটিকে স্বপ্নে দেখতেন। দাদির ভাষ্য মতো ওই খারাপ জিনিসটি
কথা বলতে পারতো না, মাথা নাড়িয়ে কিছু বলতে চাইতো আর তার ক্ষতি করতে চাইতো। তবে অদ্ভুত একটি বিষয় হলো, দাদিকে যদি এখন এই ব্যাপারে প্রশ্ন করা হয়, তিনি না বোঝার ভান করে সুকৌশলে এড়িয়ে যান। হয়তো ওই অবয়বটি তাকে তার সম্বন্ধে কথা বলতে নিষেধ করে দিয়েছে। বাকিটা আল্লাহই ভালো জানেন। তাই এ ব্যাপারে তাকে আর প্রশ্ন করিনি। আরো কিছু জানা সত্ত্বেও সেগুলো প্রকাশ করতে পারলাম না। আমার দাদি খুব অসুস্থ, সকলে তার জন্য দোয়া করবেন, এটি কামনা করব। ঘটনা 3। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি চিত্রা নদীর কোল ঘেঁষে অবস্থিত নড়াইলের বিখ্যাত বাধাঘাটকে কেন্দ্র করে। নড়াইলের বাধাঘাট সারা বাংলাদেশে একটি বিখ্যাত ঐতিহাসিক স্থাপনা হিসাবে সুপরিচিত। তবে স্থানটি ভুতুড়ে হিসাবেও কিন্তু কম কুখ্যাতি অর্জন করেনি। দিনের বেলা লোকে লোকারণ্য থাকলেও সন্ধ্যার পর ওই ঘাটে কোনো সুস্থ মস্তিষ্কের লোক সাধারণত যায় না। তবে সময় কিছুটা উন্নত হওয়ার সাথে সাথে এর ভুতুড়ে কাহিনীগুলো বর্তমানে জেনারেশন যারা রয়েছে তারা খুব কমই জানে। আমি নিজেই বছরখানিক আগে জেনেছি এই ঘাটে বহু মানুষের মৃত্যু হয়েছে। বাধাঘাটে পানি অস্বাভাবিকভাবে পাক খায়, যেটি চিত্রা নদীর অন্যান্য ঘাটে দেখা যায় না। বহু মানুষ একা ওই ঘাটে গোসল করতে গিয়ে আর কখনো জীবিত ফেরত আসেনি। চিত্রা নদীতে কেউ সুইসাইড করলে তার লাশ কাকতালীয়ভাবে বাধাঘাটে পাওয়া গিয়েছে, এটা স্থানীয় সকলেই জানেন। তাছাড়া চিত্রা নদীতে কারো অপমৃত্যু হলেও তার লাশ ওইখানে আগে খুঁজে দেখে স্থানীয়রা। বাধাঘাটে জমিদারদের আমলেই সনাতন ধর্মাবলম্বীদের পুরাতন মন্দির ছিল, যেটি নতুন করে প্রতিষ্ঠিত হয়েছে এবং মনসা বা সাপের স্ট্যাচু তৈরি করা হয়েছে। তারপর শোনা যায় জমিদারদের টর্চার সেলের অন্ধকূপের মুখ বাধাঘাটে উন্মুক্ত হয়েছে ইত্যাদি নানান কথা লোকমুখে প্রচলিত আছে। একটি ঘটনা বললে বাধাঘাটের ভয়াবহতা প্রকাশ পাবে। আমার আব্বুর একজন ঘনিষ্ঠ বন্ধুর বড় ভাই এই ঘটনার ভিকটিম। আমার আব্বুর বন্ধু এলাকার একজন সুপরিচিত এবং জনপ্রিয় ব্যক্তিত্ব, তাই তার নামটি প্রকাশ করছি না। ঘটনাটি বোঝার সুবিধার্থে আমার ওই আঙ্কেলের ভাই এর নাম ধরে নেই পরিমল। ঘটনাটি যেদিন ঘটে সেদিন পরিমল কাকুর বাড়িতে কোনো কারণে মনোমালিন্যতার সৃষ্টি হয়। মন খারাপ ছিল বলে পরিমল কাকু হাঁটতে হাঁটতে বাড়ি থেকে বের হয়ে বাধাঘাটে চলে আসেন। তখন রাত আনুমানিক 11:30টার মতো হবে। তিনি বাধাঘাটে বসে থাকেন। বেশ কিছুক্ষণ পর তিনি একটি অস্বাভাবিক জিনিস দেখে এতটা ভয় পান যে তিনি তৎক্ষণাৎ বাড়ির উদ্দেশ্যে রওনা হন এবং বাড়ি পৌঁছানোর পর মারাত্মক অসুস্থ হয়ে যান। তিনি কি দেখেছিলেন সেটি ভয়ে কারোর সাথে আসলে শেয়ার করতে পারেননি। দুঃখজনক ব্যাপার হলো তার পরদিন তিনি মারা যান। এই ঘটনাটি আমার বাবার বয়স্ক প্রায় সকল স্থানীয়রাই জানেন। ঘটনাটি আমি আমার আব্বুর কাছ থেকে জানতে পেরেছি। তিনি আমাকে এই ব্যাপারে চিন্তা করতেও নিষেধ করেছিলেন। আমার বছর 2-3 আগের ঘটনা, তখন মেডিকেল সেকেন্ড ইয়ারে সবে মাত্র উত্তীর্ণ হয়েছি। পার্সোনাল একটি ইস্যুকে কেন্দ্র করে বাড়িতে বাবা মায়ের সাথে আমার মনোমালিন্যের সৃষ্টি হয়। মনটা এতটাই খারাপ ছিল, সেদিন সন্ধ্যায় মাগরিবের নামাজের পর বাড়ি থেকে বের হই। আমার মোবাইল ফোনটা বন্ধ করে দেই। তারপর গিয়ে বসি বাধাঘাটের শেষ সিঁড়িটার আগের সিঁড়িতে, কারণ আমি সাঁতার জানতাম না এবং পানিকে খুবই ভয় পেতাম। 7-6 না ভেবেই এশার আজানের আগ পর্যন্ত বসেছিলাম এবং মন সত্যি এতটা খারাপ ছিল যে কাঁদছিলাম আর মনের কষ্টের কথাগুলো আল্লাহকে বলছিলাম। এশার আজান দিলে কোনো কিছু মনে না করেই বাড়িতে ফিরে যাই। সত্যি কথা বলতে আমি ভয়ের কোনো কিছুই সেখানে ফিল করিনি। তবে জায়গাটি অত্যন্ত নীরব ছিল, কারণ আমি একা ছিলাম এবং কেমন যেন ভয়ানক শুনশানি ছিল। আমি বলতে চাইছি জায়গাটি আর 3টা জায়গা থেকে একটু ডিফারেন্ট ছিল, বাট ভয়ের কিছু আমার কাছে ওই সময় মনে হয়নি। বাড়িতে ফেরার পর আমাকে প্রশ্ন করে আমার আব্বু যে আমি কোথায় ছিলাম। তখন যখন বললাম যে আমি কোথায় ছিলাম, তখন আব্বু যখন জানতে পারলেন তখন আমাকে তিনি অনেক রাগারাগি করেছিলেন এবং এরকম কাজের পুনরাবৃত্তি ভবিষ্যতে করতে নিষেধ করে দেন।
বলে রাখা ভালো, আমি মাদ্রাসায় লেখাপড়া করেছিলাম, তাই বেশ কিছু আমল আমার জানা ছিল। যাই হোক, আমার শরীর বন্ধ ছিল, দোয়া কালাম পড়া ছিল, আর আমি বাধাঘাটে বসে আল্লাহর সাথে নিজের মনের কষ্টগুলো শেয়ার করছিলাম। তাই হয়তো আল্লাহ আমাকে তার নিজ অনুগ্রহে রক্ষা করেছিলেন, কারণ আমি এতটা সময় একা ছিলাম এবং আমার কোনো সমস্যাই হয়নি, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমার এই ঘটনা সাপেক্ষে আব্বু আমাকে এই ভয়াবহ খারাপ জিনিসটি সম্পর্কে অবহিত করেছিলেন, যেটি বাধাঘাতে মজুদ ছিল। বাধাঘাট সম্পর্কিত আরো কিছু ঘটনা ভবিষ্যতে শেয়ার করব ইনশাল্লাহ। ঘটনা 4। এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি 2020 সালের দিকের ঘটনা। তখন গরমকাল ছিল, আর ফেসবুকে একটি মেয়ের সাথে আমার কথা হতো। তার নাম প্রমি। তার নানুবাড়ি চিত্রা নদীর কূলবর্তী পঙ্কবিলা গ্রামের পাশের একটি গ্রামে। ফেসবুকের মাধ্যমেই তার সাথে পরিচয় হয়েছিল। সে আমাকে প্রায় দিন রাতে ছাদে একা একা উঠতে বলতো এবং ভিডিও কল দিয়ে সত্যতা যাচাই করতো যে আমি ছাদে সত্যি উঠেছে কিনা। তখন উঠতি বয়স, একটি মেয়ে এরকম কথা বললে নিজেকে তো বীর পুরুষ প্রমাণ করতেই হবে। যাই হোক, প্রমি যখনই আমাকে এরকম রাতে ছাদে উঠতে বলতো, আমি ছাদে যেতাম এবং ওকে ভিডিও কল দিয়ে কনফার্ম করতাম যে আমি ছাদে উঠেছি। আমি ওই 100 বছরের থেকেও পুরনো তেঁতুল গাছের ঠিক সামনেই আছি, এটা তাকে নিশ্চিত করতাম। আমার এই সকল কর্মকাণ্ডে ও খুব আনন্দ পেত এবং আমাকে বাহবা দিত। আমারও দিনে দিনে সাহসের পরিমাণ একটু বেশিই বেড়ে গিয়েছিল। আসলে যে কোনো কর্মের পরিণাম না বুঝে সে ওই ব্যাপারে অনেক বেশি সাহসী হয়ে ওঠে। আমিও তার বাইরে যাইনি। একদিন ও আমাকে এক ভয়ানক প্রস্তাব দেয়। প্রবীর ভাষ্যমতে কথাগুলো অনেকটা এমন ছিল: আজ তুমি রাত 2টা থেকে 2:30টার সময় মিষ্টি জাতীয় জিনিস খাবা, ছাদে উঠে, এবং আমাকে ভিডিও কল দিবা, তাহলে তোমাকে চূড়ান্ত সাহসী বলে আমি মেনে নিব। আমি এক কথায় রাজি হয়ে যাই এবং সেদিন বিকেলে পরিতোষ কাকুর দোকান থেকে জামতলার 3টি মিষ্টি এনে একটি স্টিলের বাটিতে ঢেকে রাখি। অপেক্ষার প্রহর যেন কাটতে চাই না। অনেক রাত করে উপরে যাব, তাই 2 পাতা দুধ কফি 1 কাপে গুলিয়ে খেয়ে শরীরকে আরো সচল এবং সজাগ রাখি। অবশেষে সেই সময় উপস্থিত হলো। প্রমিকে ভিডিও কল দিয়ে মিষ্টির বাটি হাতে নিয়ে উপরের ছাদে উঠে এলাম। এরপর 10 থেকে 15 মিনিট ছাদে মিষ্টির খোলা বাটি হাতে নিয়ে প্রমির সামনে মিষ্টিগুলো খেলাম। তখনও মিষ্টির রস বাটিতে রয়েছে। প্রমি আমাকে বলল ওইগুলো ছাদে যেন ছিটিয়ে দেই। আমি সেটাই করলাম। এরপর ও আমাকে চুপ করে বসে থাকতে বলল আর 15 মিনিট। আমিও তাই করব বলে বসলাম এবং মোবাইলের ফ্ল্যাশ অফ করে প্রমির সাথে ভিডিও কলে আই কন্ট্যাক্ট করছিলাম। ও কোনো কথা বলতো না, কারণ ওর পাশে ওর আম্মু ঘুমাতো। তাই ও কেবল নিঃশব্দে আমার কর্মকাণ্ড সজাগ দৃষ্টিতে অবজার্ভ করত। 7 মিনিট কেটে গেল, তখনও কিছু হয়নি। হঠাৎ আমার শরীরের বাম পাশে কেমন যেন ঠান্ডা অনুভূত হলো। তখন গরমের সময় ছাদে কোনো বাতাস ছিল না, পরিবেশ গুমট ছিল। আমি পাত্তা দিলাম না, বসে থাকলাম। এবার আমার ঘাড়ের কাছে গরম নিঃশ্বাস অনুভব করলাম। কেমন যেন পরিবেশটি ভারী হয়ে আসলো। এক অজানা ভয় আমাকে জাপটে ধরলো এবং কোনো একটি আগত অমঙ্গলের অশনি সংকেত আমার হৃদয়ে ঘন্টার মতো প্রকম্পিত হতে লাগলো। তৎক্ষণাৎ আমার মনে হলো আমার ওই ছাদে আমি একা নই। 70 থেকে 80 জন লোক উপস্থিত থাকলে পরিবেশটা যেমন হয় ঠিক তেমন হয়ে গেল। আমি আর সহ্য করতে পারলাম না। মোবাইলের ফ্ল্যাশ অন করে কোনো দিক না তাকিয়ে সশব্দে আয়াতুল কুরসি পাঠ শুরু করলাম এবং কোনো দিক না তাকিয়ে দরজা খুলে বের হয়ে সজোরে দরজা বন্ধ করে সোজা নিচে চলে আসলাম। আমার এই অবস্থা দেখে প্রমি শোয়া থেকে উঠে বসে পড়ল এবং ও নিজেও আতঙ্কিত হয়ে উঠল। পরদিন ওকে ঘটনাটি শেয়ার করলাম এবং ওকে প্রশ্ন করলাম এইরকম জঘন্য আইডিয়া সে কোথা থেকে পেয়েছে। ও আমাকে বলল ওর এক বান্ধবী নাকি ওটা ওকে শিখিয়েছে। আমি ওকে বললাম এরপর থেকে আমি আর কখনোই ছাদে এত রাতে একা যেতে পারবো না এবং ওকে কঠিনভাবে বারণ করে দেই যে আমার বিষয়গুলো নিয়ে ওর কোনো বান্ধবীর সাথে যেন কথা না বলে। তো আফনান ভাইয়া, আমি যেখানে বসেছিলাম সেখান থেকে যদি পড়ে যেতাম 1 তলা নিচে গিয়ে পড়তাম, আর এতে আমার প্রাণ সংশয় ছিল। ঘটনাটি লিখতে গিয়েও গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে আমার। ঘটনা 5।
এখন যে ঘটনাটি শেয়ার করব সেটি ঘটেছিল প্রমীর মামাতো বোনের সাথে। ঘটনাটি 2018 সালের শেষের দিকে ঘটেছিল। আগেই বলেছি প্রমীর নানাবাড়ি পঙ্কবিলা গ্রামের পাশের গ্রাম। সেই গ্রামটিও নদীর খুব কাছে অবস্থিত ছিল। প্রমীর মামাতো বোনের প্রকৃত নাম শেয়ার করতে পারছি না, ঘটনার সুবিধার্থে তার ছদ্মনাম আঁকি হিসাবে প্রকাশ করছি। একদিন ভর দুপুর বেলা আঁখি এবং তার পাশের বাড়ির এক প্রতিবেশী আন্টি গোসল করার উদ্দেশ্যে ওদের বাসা থেকে নিকটবর্তী চিত্রা নদীর একটি ঘাটে গোসল করার উদ্দেশ্যে রওনা দেয়। আন্টির নাম দীপা, মানে দীপা আন্টি। তো পূর্বে বর্ণিত ঘটনা বোধ হয় আপনারা ভালো করে যেহেতু শুনেছেন বুঝতে পারবেন যে গ্রামটি বেশ শুনশান। তাছাড়া গ্রামের মানুষ ভর দুপুরে একান্ত প্রয়োজন ছাড়া বাইরে খুব একটা বের হয় না। যাই হোক, আঁখি এবং দীপা আন্টি নদীর ঘাটে পৌঁছে যায়। দীপা আন্টি আঁখির একটু আগেই গোসল করতে নেমে যান নদীতে। ঠিক তারপরই আঁখিও নদীতে নেমে গোসল করতে শুরু করে। কিন্তু এরপর আঁখির জন্য যা অপেক্ষা করছিল সেটা কোনো সুস্থ মানুষ নিজের জন্য কল্পনাও করতে চাইবে না। যখনই আঁখি নদীতে ডুব দেয় ও দেখতে পায় একটি বিভৎস চেহারার খর্বাকার মানে বেটে একটি নারী মূর্তি। ওই নারীরূপী শয়তানটির সাথে আঁখির চোখাচোখি হয়। আঁখি এটা দেখে ভীষণ ভয় পায় এবং সাঁতরে দ্রুত কুলে উঠে পড়ার চেষ্টা করে। কিন্তু কুলের কাছে আসতেই ওই নারীরূপী খারাপ অবয়বটি আঁখির বাঁ পায়ের কবজি চেপে ধরে। আঁখি পানিতে মাথা তুলে চিৎকার করতে শুরু করে। তার চিৎকার শুনে দীপা আন্টি দ্রুত সাঁতরে আঁখির দিকে আসতে থাকে এবং আঁখিকে দীপা আন্টি স্পর্শ করলেই ওই খারাপ জিনিসটি আঁখিকে ছেড়ে দেয়। আঁখি বাঁ পা নাড়াতে পারছিল না। দীপা আন্টির সহায়তায় সে নদীর কূলে পৌঁছতে সক্ষম হয়। কূলে আসার পর আঁখি সেন্সলেস হয়ে যায়। কোনো কারণে দীপা আন্টির দৃষ্টি আঁখির পায়ের দিক বরাবর পড়ে। এটি দেখার পর দীপা আন্টি ভয়ে চিৎকার করে ওঠেন। তিনি স্পষ্ট দেখতে পান আঁখির পায়ে নখর বিশিষ্ট 6 আঙ্গুলের ছাপ এবং তার পা থেকে মাংস ওই খারাপ জিনিসের নখে বিদীর্ণ হয়ে খুব বাজেভাবে থেতলে গিয়েছিল। কোনো মানুষের কিন্তু 6 আঙ্গুল হয় না, কিন্তু আঁখির পায়ে 6 আঙ্গুলের ছাপ পাওয়া গিয়েছিল। দীপা আন্টির চিৎকারে কুলের নিকটবর্তী বাড়ির লোকজন এগিয়ে আসে এবং তারা এই জিনিসটি দেখে দীপা আন্টিকে বলে হয়তো শুশুক এমন কাজটি করেছে। অনেকে পানির এই প্রাণীটিকে শিশু বলে থাকে, কিন্তু আসলে আমরা বাংলাদেশিরা এটাকে বাংলা ডলফিন বলে থাকি, যেটাকে শুশুক বলা হয়। দীপা আন্টি ওদের মুখ দেখে বুঝতে পারেন যে তারা তার থেকে কিছু একটা গোপন করছেন। তিনিও তখন এগুলো নিয়ে বাকবিতণ্ডা করার মতো অবস্থায় ছিলেন না, কারণ তখন আঁখির বয়স ছিল মাত্র 16 বছর। বাড়ির লোকজন দীপা আন্টিকে বলে দেন এই মেয়ে যেন এই ঘাটে আর গোসল করতে না আসে, আর যদি আসে তাহলে কম করে 6 থেকে 7 জন একসাথে যেন আসা হয় এবং অর্ধেক মানুষ গোসল করবে, বাকি অর্ধেকের গোসল শেষ হওয়ার পর বাকিরা গোসল করবে। এরকম না হলে এরকম সমস্যা আবার হতে পারে, বরং আরো ভয়ানক কিছু হতে পারে। প্রিয় লিসেনার্স, যাদের বাড়ি নড়াইল সদরে তারা এই ঘাটটি এতক্ষণে চিনে গিয়েছেন, ভালোভাবেই বুঝতে পেরেছেন যে আমি কোন ঘাটটির কথা বলছি। হ্যাঁ, ঠিকই প্রিয় লিসেনার্স, আমি চরের ঘাটের পার্শ্ববর্তী কোনো একটি বিশেষ ঘাটের কথা বলছি। এই ঘাট আমার একজন ভালো বন্ধুকে কেড়ে নিয়েছে। এই ব্যাপারটি এই ঘটনার একদম শেষেই আলোচনা করব, তাহলে এই ঘাটের কুখ্যাত হওয়ার বদনাম সম্পর্কে লিসেনারদের বুঝতে সুবিধা হবে। যাই হোক, আঁখিকে নদীর ঘাটের কূলবর্তী বাড়িটির সদস্যদের সহযোগিতায় বাড়ি আনা হলো। আঁখির মা এটা দেখে কান্নায় ভেঙে পড়ল। তখনও আঁখির জ্ঞান ফেরেনি। যতদূর মনে পড়ে আঁখির জ্ঞান ফিরেছিল প্রায় সন্ধ্যার ঠিক আগে বিকালে। আধারের চাদর চারদিকটা ধীরে ধীরে তখন আবৃত করছিল। আঁখির জ্ঞান ফেরার পর আধা ঘন্টা মতো উল্টাপাল্টা বলা বলি করছিল, যে কথাগুলো আসলেই কোনো মানুষের মতো ছিল না। আর এটাকে না মানুষ না পশু কোনো কিছুরই শব্দ বা কথা বলা যাচ্ছিল না, যে ব্যাপারটি আমার কাছে অদ্ভুত লেগেছিল। এরপর আঁখি যখন স্বাভাবিক হয় তখন সে এই ঘটনাগুলো শেয়ার করেছিল। ওই দিন রাতে ওর স্বপ্নে ওই ভয়ঙ্কর পিশাচিনীটা আসে এবং ওকে বলে ও যেন আবার নদীতে যায়।
আরো ভয়ানক কিছু বলেছিল, সেগুলো আমাকে বলতে নিষেধ করা হয়েছিল, তাই বাধ্য হয়ে ব্যাপারগুলো এড়িয়ে যেতে হচ্ছে। প্রতিদিনই ওর সাথে এমন হচ্ছিল। একজন কবিরাজের শরণাপন্ন হয় আখির বাবা মা। সে আখির বাবা মাকে পরামর্শ দেয় যে ওকে বিয়ে দিয়ে দিতে, আর ওরা যদি মেয়েকে বাঁচাতে চায় তাহলে যেন আখিকে এই গ্রামে না রাখে, তাহলে ওই পিশাচিনী মায়াজাল সৃষ্টি করে আখিকে আবারও নদীতে নিয়ে যাবে, আর তখন আখির কিন্তু মৃত্যু হবে। ওই পিশাচিনীটি আখির রক্তের স্বাদ পেয়ে গেছে, আর ওরা যেহেতু নদীতে বসবাস করে তাই বাইরে ততটা তারা শক্তিশালী না যতটা পানিতে শক্তিশালী। তাই যত দ্রুত সম্ভব ওকে যেন এলাকা থেকে বাইরে পাঠানো হয়। এরপর ওর বাবা মার পরামর্শে আখিকে ওর মামাতো বোনদের বাসায় বরিশালে পাঠাই দেওয়া হয়, এবং হয়তো ওখানেই ওর বিয়ে হয়ে গিয়েছে। আমি এর বেশি ওর ব্যাপারে জানি না। এখন আসি আমার সেই বন্ধুর কথায়, যাকে আমি হারিয়েছি করোনা প্যান্ডেমিকের সময়। আমার ওই বন্ধুটির বাড়ি আলাদাতপুর। আমরা একসাথে প্লে নার্সারি থেকে শুরু করে ক্লাস 5 পর্যন্ত আলাদাতপুর আলকোবা স্কুলে লেখাপড়া করতাম। আমার ওই বন্ধু একজন সম্মানিত প্রভাবশালী মানুষের ভাইপো, তাই তার নাম মেনশন করছি না। ওদের পরিবার খুবই ভালো একটি পরিবার, সবাই ওদেরকে ভালোবাসে। আমার ওই বন্ধুটির নাম আলিফ। আলিফের পরিবার এবং আমাদের পরিবারের ভেতর একটি ভালো সম্পর্ক রয়েছে। আমার দাদা নড়াইলের একজন স্থানীয় প্রভাবশালী, সম্মানিত এবং পরিচিত মুখ ছিলেন। সেই সুবাদে আল্লাহর রহমতে আমাদের সাথে অত্র এলাকার সবার সুসম্পর্ক রয়েছে, আলহামদুলিল্লাহ। যাই হোক, বিশেষ করে আলিফের দাদার কথা এখনো মনে পড়ে আমার। খুব ভালো মানুষ ছিলেন তিনি, আমাকে খুবই ভালোবাসতেন। আলিফের সাথে ক্লাস 10 পর্যন্ত নড়াইল গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলে লেখাপড়া করেছি। ছেলেটি খুব ভালো ছিল। ওর মাকে খুবই ভালোবাসতো। ওর কথা মনে পড়লে এখনো লিখতে গিয়ে আবেগ আপ্লুত হয়ে যাচ্ছি। আমার ওই বন্ধু একই ঘাটে সাঁতার কাটতে নেমেছিল। এরপর ও আর জীবিত ফেরত আসেনি। যাই হোক, অনেকেই বলবে দম ফেল করে মারা গিয়েছে হয়তো। 21-22 বছরের তাগড়া শক্তিশালী ছেলে যে সারাটা জীবন সাঁতার কেটে বড় হয়েছে, সে কাকতালীয়ভাবে ওই ঘাট থেকে মারা গেল। আচ্ছা, তাহলে একবার নৌকা বাইচের সময় ওই সেম ঘাট থেকে একটি ছেলে মিসিং হয় আনুমানিক 12 বছর আগে। তারপর তার আধা খাওয়া শরীরটা পাওয়া গেল, এটাও কি কাকতালীয়? এরকম অন্তত 6 থেকে 7টি কেস আমি নিজেই বর্ণনা করতে পারবো। সকলের কাছে প্রশ্ন, নড়াইলবাসীর কাছেও প্রশ্ন, তাহলে কি এখন এটা বলবেন যে আখিও কাকতালীয়ভাবে ভয় পেয়েছিল, নাকি বলবেন আখি যে পিশাচটির অবয়ব দেখেছিল সেটিও ছিল কাকতালীয়? প্রিয় লিসেনার্স, অনেকগুলো ঘটনা, 5টি ঘটনা, ছোট বড় মিলিয়ে 5টি ঘটনা একদম তিনি যেভাবে লিখেছেন তার মতো করে আমি বলার চেষ্টা করেছি। অসংখ্য ধন্যবাদ যে একজন আপকামিং ডক্টর, যিনি এবিবিএস 4র্থ বর্ষে লেখাপড়া করছেন, তিনি আমাদেরকে ঘটনা পাঠিয়েছেন। আসলে ডক্টরদের কাছ থেকে আমরা ঘটনা কম পাই। আমাদের হাতে গোনা কয়েকজন ডক্টর রয়েছেন যারা আমাদেরকে রেগুলার ঘটনা পাঠান। তো আমরা দেখা যাচ্ছে যে ওনাদের কাছ থেকে যখন ঘটনাগুলো পাই, বিশেষ করে মর্গের ঘটনা বা হসপিটালিটির ঘটনা, সেগুলো সকলের কাছে অনেক উত্তেজনা সৃষ্টি করে। আর নড়াইলের যে ঘটনাটি আমরা এখন শুনলাম, প্রিয় লিসেনার্স, আশা করছি এই ঘটনাগুলো আপনাদের ভালো লেগেছে। বিশেষ করে নড়াইলের যারা রয়েছেন তারা আমাদের তাইয়েব রেদওয়ান ভাইয়ের এই ঘটনাগুলো অনুধাবন করতে পেরেছেন, সেই জায়গাগুলো চিনতে পেরেছেন। আর এই ঘটনাগুলো আশা করছি প্রিয় লিসেনার্স আপনাদেরও ভালো লেগেছে। আপনাদেরকে আজ আসলে যে ঘটনাটা আপনাদের কাছে শেয়ার করব, সেই ঘটনাটি আমারই এক কলিগের কাছ থেকে শোনা। মাঝখানে অনেকদিন আসলে ঘটনা পাঠাতে পারিনি, বেশ অনেকটা সময়, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর আমার আসলে আজকেই এই ঘটনাটা আমি সংগ্রহ করেছি আমার এই এক কলিগের কাছ থেকে। তো তিনি ইন্ডিয়ান ন্যাশনালিটি, তার ভাই বিএসএফ এর হয়ে সিকিমে, যেখানে কিনা আসলে পাকিস্তান এবং চীন, ভারত এবং চীনের যে বর্ডারটা, সেখানে তিনি পোস্টিংয়ে ছিলেন। তো তার কাছ থেকে এই ঘটনাটা শোনা, যেটি কিনা আসলে ইন্ডিয়ান গভর্নমেন্ট কর্তৃকও বলা চলে যে স্বীকৃত। কেন স্বীকৃত সেই ঘটনাটি আমি বিস্তারিত ঘটনার শেষে আপনারা জানতে পারবেন।
সিকিমে যে বর্ডারটা আছে, যেই পোস্ট আছে, এক্স্যাক্ট লোকেশনটা আমি বলছি না এখানে। তো সেখানে একজন সৈনিক, এটা অ্যারাউন্ড 1975 to 1985 এই সময়কার ঘটনা। এক্স্যাক্ট আসলে সময়টা আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, সত্যি কথা বলতে। আর ওই সময় যেটা ঘটে, একবার তুষার ধস, সেখানে আপনারা জানেন যে হিমালয় এবং খুব ঠান্ডা প্রকৃতি সেখানে। তো সেখানে হচ্ছে ডিউটি চলাকালীন সময়ে যখন তারা পাহাড়ে ডিউটি করছিলেন, সে সময় একবার তুষার ধস হয়। এবং ওই তুষার ধসের সময় যেই 13 জন বা 14 জন তারা সেখানে টহল দিচ্ছিলেন, তাদের মধ্যে সবাই বেঁচে গেল, একজন আসলে সেখানে মারা যান সেই তুষার ধসে। তো পরবর্তীতে তার লাশ খুঁজে পাওয়া যায়নি বেশ অনেক দিন পর্যন্ত। তো এরই মধ্যে যেটি ঘটনাটা ঘটে যে সেই লোকটি, সেই সৈনিকটি বিএসএফের, তার আসলে তিনি তার কোনো এক সহকর্মীর স্বপ্নে দেখা দেন। খুবই অদ্ভুত বিষয়, আমি জানি আপনাদের কাছে খুবই অদ্ভুত লাগছে বিষয়টি। তার সেই স্বপ্নে দেখা দেওয়ার পর যেটি ঘটে, সেখানে তিনি স্বপ্নে তার সহকর্মীকে জানান যে তার লাশটি আসলে তুষারের ঠিক কোথায় চাপা পড়ে আছে, এবং সেখানে তিনি একটা সাইনও রেখে যাবেন বলে এটি তাকে স্বপ্নে বলেন। তো পরবর্তীতে যখন তিনি ঘুম থেকে ওঠেন, ঘুম থেকে ওঠার পরে তার যেই সিনিয়ররা আছেন এবং অন্যান্য সহকর্মী আছে তাদেরকে জানান। তো তারা একটি সার্চ পার্টি সেখানে প্রেরণ করে যেখানে তুষারধস হয়েছিল। তো সেখানে যাওয়ার পরে তারা সত্যি সত্যি দেখে যে ওখানে মানে এত তুষারের মাঝখানে ঠিকই একটা পাথর ওখানে রাখা আছে, বেশ বড় সড়ো একটি পাথর, যেটি কিনা সেখানে আসলে থাকার কথা না তুষার ধসের পরে, যদি আমি বলি। তো পরবর্তীতে তার লাশ সেখান থেকে উদ্ধার করা হয় এবং তাকে যথাযোগ্য মর্যাদার সাথে তাকে সমাহিত করা যদি বলি, বা তাদের যে রীতি অনুযায়ী তাকে আসলে তার শেষকৃত্যানুষ্ঠান পালন করা হয়। তো এর পরবর্তীতে যেটি ঘটে, একবার চায়না বর্ডার পোস্ট যেটি আছে, মানে সিকিমেরই, তো সেখান থেকে একটা কি বলে এটাকে, একটা মেসেজ আসে ভারতীয় বর্ডার গার্ডের, বিএসএফ যারা আছেন তাদের কাছে একটা মেসেজ আসে যে তোমাদের কি কোনো সদস্য সাদা ঘোড়ায় করে আমাদের বর্ডারের এদিকে টহল দিয়েছে কিনা, বা আমাদের বর্ডারের ভিতরে ঢুকেছে কিনা, তোমরা এটা আমাদেরকে কনফার্ম করো। তো পরবর্তীতে আসলে তারাও কিছুটা অবাক হয় যে এটা কিভাবে সম্ভব, আমাদের তো এখানে কোনো সাদা ঘোড়াও নেই, বা আমাদের কেউ তো সেখানে যায়নি, গেলে তো অবশ্যই টহলের, যেহেতু আপনারা জানেন যে সশস্ত্র বাহিনীর একটা আলাদা রুটিন এবং রুলস ফলো করে আসলে বর্ডার যদি ক্রসও করতে হয়, সেটা তাদের অন্তত তাদের যে পোস্টের লোকজন বা যাতে তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা অবশ্যই জানবেন। তো এর পরবর্তীতে তারা জানায় যে না, তাদের এখান থেকে আসলে কোনো তেমন কেউই আসলে যায়নি বর্ডারের ওখানে, আর সাদা ঘোড়া থাকার তো প্রশ্নই আসে না। তো পরবর্তীতে তারা তারই যেই কলিগ বা যেই সহকর্মীকে এর আগে স্বপ্নে দেখা দিয়েছিলেন, সেই যিনি নিহত হয়েছেন, তার নাম হচ্ছে, আমি তার শর্ট নেমটা বলছি, হরভজন তার নাম। তিনি আসলে এটা যদি বলি পাঞ্জাব রেজিমেন্টের একজন সদস্য ছিলেন। তো পরবর্তীতে তার স্বপ্নে দেখা দেওয়ার পরে তিনি যেটি জানান, সেই নিহত সৈনিক জানান যে তিনি মৃত্যুর পরও বিএসএফ এর হয়ে দায়িত্ব পালন করতে চান। এখন এই জন্যেই তিনি চাইনিজ যে বর্ডারটা, চায়না বর্ডারের সেখানে তিনি টহল দিয়েছিলেন, এমন একটি স্বপ্নে তাকে একটি বার্তা দেন। তো পরবর্তীতে তাকে আসলে অনেকেই, যেটা বলা হয়ে থাকে যে অনেকেই দেখেছেন যে বর্ডারে কেউ একজন পেট্রোলিং করছেন, হাঁটছেন, এই বর্ডারের যেটা দায়িত্ব সেই টহল তিনি দিচ্ছেন। তো এরপর থেকে একটা পর্যায়ে গিয়ে আসলে বেশ কয়েকজনই তাকে স্বপ্নে দেখেন এবং বারবার তাদেরকে জানানো হয় যে সে বর্ডার বিএসএফ এর হয়ে টহল করতে চায়, এখনও সে বিএসএফ এর হয়ে দায়িত্ব পালন করতে চায়, সীমান্ত নিরাপত্তা নিয়োজিত থাকতে চায়। তো
তো এমনই ঘটনার প্রেক্ষিতে যেটি মজার বিষয়, এটা ভয় কতটুকু আসলে সেটা আমি জানি না, তবে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ঘটনাটা, যে অনেকেই বিশ্বাস করতে চান না, বা অনেকে আসলে যাদের সাথে ঘটনা ঘটে তারা ছাড়া আসলে সহজে কেউ সেই উপলব্ধিটা নিতে চান না যে সত্যি অলৌকিক বিষয় বলে কিছু আছে বা নেই। এটা আসলে যাদের সাথে ঘটে তারাই জানেন। তো সেক্ষেত্রে ভারতীয় গভর্নমেন্ট এখন পর্যন্ত তাকে নিয়োগ দেন, এখন পর্যন্ত তিনি সেখানে নিয়োজিত আছেন। এবং নিয়োজিত আছেন বলতে তিনি তার যেই চাকরির সময়টা ছিল সেই অনুযায়ী তার রিটায়ারমেন্টে যাওয়ার কথা। তো রিটায়ারমেন্ট যেহেতু যাওয়ার কথা, সেক্ষেত্রে এখন পর্যন্ত তার ফ্যামিলিকে গভর্নমেন্ট পেনশন দিয়ে আসছেন। এবং তার রিটায়ারমেন্টের আগের ঘটনাটুকু বলি, সেই পোস্টে তিনি যে রুমে থাকতেন সেই রুমে তার বিছানাটা সবসময় গোছানো থাকতো। এবং অবশ্যই আপনারা জানেন যে প্রত্যেকটা ব্যারাকে আলাদা সিকিউরিটি গার্ড থাকেন সেই বাহিনীর। তো সেই যেখানে তিনি থাকতেন তারই বাইরে যেই সেন্ট্রি বা যেই সিকিউরিটি নিয়োগ করা ছিল, তারা প্রতিদিনই তাদের যেই কর্মীরা আছেন যারা কিনা সবকিছু পরিপাটি করে রাখেন, তারা যখন রাতের বেলা ঘুমানোর আগে তারা ওই বিছানাটাও সুন্দর করে পরিপাটি করে রেখে আসতেন। এবং মজার বিষয় হলো ঠিক সকালবেলা যখন তারা সেই মানে যারা কর্মীরা আছেন তারা যখন সেই রুমটিতে যেতেন, একটা পরিপাটি বিছানায় কেউ যদি শোয়, তখন আপনি কিন্তু খুব ভালোভাবে বুঝবেন যে এখানে কেউ শুয়েছিল। মজার ব্যাপার হচ্ছে সেই চাদরটা একটু কুচকানো, বালিশটা একটু ডেবে আছে বা বালিশটা একটু কুচকানো অবস্থায় আছে, কাপড়গুলো একটু এলোমেলো চাদরটা। তো এই ঘটনাটার সাক্ষী তারা। আর যদি বলি তার যাওয়ার জন্য, সেই সিকিম থেকে তার বাড়ি যাওয়ার জন্য যেই ট্রেনটি আছে, সেই ট্রেনেও বছরে তার জন্য নির্ধারিত ছুটি, তার জন্য নির্ধারিত ছুটিও ছিল এমনকি। এবং সেখানে তার জন্য যে ট্রেন বরাদ্দ হতো বা ট্রেনের যেই বগিটা বরাদ্দ হতো বা যেই কামরা আমরা বলি যদি কেবিন, সেখানে তার জন্য আলাদা একটা সিট দেওয়া হতো, আলাদা সিট বুক করে রাখা হতো। এবং সেটি ওই গন্তব্যের শেষ অবধি সেটা সেভাবেই থাকতো। তাকে সম্মান জানিয়ে আসলে এই বিষয়টি তারা রেখে দেয়। এবং তাকে প্রতি মাসে স্যালারিও দেওয়া হতো, বেতন দেওয়া হতো, যতদিন পর্যন্ত তার অবসরের সময়টা না এসেছিল ততদিন পর্যন্ত তাকে বেতনও দিত সরকার। এবং এই ঘটনাটা বেশ প্রচলিত, আপনাদের অনেকের কাছে হয়তো বা খুবই, আমি যদি বলি সহজ বাংলা, যে গাঁজাখুরি মনে হচ্ছে। তো এখানে আসলে আমি শুনেছি তাদের কাছ থেকে, যার ভাই আসলে সেখানে তার পোস্টিং ছিল সেখানে। তো এই ছিল আমার ঘটনা, আমার কাছে ইন্টারেস্টিং লেগেছে, জানি না আপনাদের কাছে কেমন লাগবে। প্রিয় শ্রোতাবৃন্দ, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটি শেয়ার করতে যাব সেটা কখনো ভাবিনি কারোর সাথে শেয়ার করতে পারবো, কারণ একটাই এই ইনসিডেন্টটা হওয়ার পর আমি সহ আমার পুরো পরিবার প্রায় অনেক দিন ট্রমাটাইজ ছিলাম। ইভেন আমি যখন ঘটনাটি লিখতে বসছি তখন থেকেই মেন্টালি ডিস্টার্ব ফিল করছি। আমি জানি এটা আমাকে নেক্সট 2 সপ্তাহ যাবৎ ভোগাবে। ঋতুর পরিবর্তন হয়, আর প্রায় প্রত্যেকটি ঋতুই কিছু না কিছু স্মৃতি বহন করে, কিছু খারাপ, কিছু ভালো। 2005 কি 2006 সালের শীতকাল, তখন বাটন মোবাইল ফোনের যুগ ছিল। আমার বয়স তখন 7 কি 8 হবে। রাত 10টায় আমার আব্বুর মোবাইল ফোনে একটি কল আসে। কলটি ছিল আমাদের অ্যাপার্টমেন্টেরই 6 তলা থাকা বেলাল আঙ্কেলের। বেলাল আঙ্কেলের 3 মেয়ে, বড় মেয়ে MBBS ডাক্তার, মেয়ে ঝুমে শেরে বাংলা নগর গার্লস কলেজের 2য় বর্ষের ছাত্রী ছিলেন, আর সবার ছোট মেয়ে আমার বয়সের। তো বেলাল আঙ্কেল কল দিয়ে আব্বুকে বললেন যে আমার মেয়ে ঝুমে ইরাকে পাওয়া যাচ্ছে না, তাকে খুঁজতে বের হওয়া লাগবে, মানে আব্বুর গাড়ি লাগবে। তো এরপর এই কথা শুনে আব্বুও গাড়ি নিয়ে বের হন বেলাল আঙ্কেলের সাথে ইরা আপুকে খুঁজতে। এদিকে বেলাল আঙ্কেল আব্বুকে কিছুই বলেননি, কলে কোথায় যাবে, কি হয়েছে, কিছুই না। এদিকে আব্বু আমাদের কিছু না বলে বের হয়ে যান বাসা থেকে। এদিকে আব্বু যাওয়ার সাথে সাথেই আমাদের ইন্টারকমে কল আসে অ্যাপার্টমেন্টের অন্য একটা ফ্লোরে থাকা এক আন্টির,
তিনি আম্মাকে কল দিয়ে বললেন, ভাবি 6 তলায় আসেন, বেলাল সাহেবের বউ পাগলামি করছে। আমার ছোটবেলা থেকেই কৌতূহল বেশি ছিল। আম্মার সাথে সাথে আমিও 6 তলায় গিয়ে দেখি বেলাল আঙ্কেলের স্ত্রী পাগলের মতো কান্না করছেন, আর বাড়িতে মানুষ দিয়ে ভর্তি। কি হয়েছে জিজ্ঞেস করে আন্টি কান্না করে করে বলতে থাকেন, বাবারা একটু বকা দিয়েই থাকে, তাই বলে বাসা ছেড়ে যেতে হবে। ইরা 6 ঘন্টা যাবৎ ওয়াশরুমে গোসল করছিল। এক তো শীতকাল, তার উপরে এতক্ষণ সময় নিয়ে গোসল করাটা খুবই অস্বাভাবিক। 1 ঘন্টা 2 ঘন্টা মানা যায়, 6 ঘন্টা। বেলাল আঙ্কেল নাকি অনেকবার ওয়াশরুম থেকে বের হওয়ার জন্য ধাক্কাধাক্কিও করেছিলেন। এরপর না বের হওয়াতে তিনি এক পর্যায়ে ওয়াশরুমের দরজাটাই ভেঙে ফেলেন। দরজা ভেঙে দেখতে পান ইরা আপু নাকি ওনার হাতের তালু, ওই হাতের তালু যে ঘষা মাজা করছিলেন। বেলাল আঙ্কেলের এমন আচরণ ইরা আপু বেশ ক্ষিপ্ত হন, এবং বাবা হলে বেলাল আঙ্কেলের এমন উপযুক্ত মেয়েকে গোসল করা অবস্থায় দেখে ফেলা বিষয়টা ইরা আপুকে অনেক বেশি লজ্জার মুখে ঠেলে দেয়। বাবা মার কাছে তাদের সন্তান সবসময় ছোট থাকে, কিন্তু বয়সটাই এমন যে ইরা আপু বিষয়টা স্বাভাবিকভাবে মেনে নেয়নি। তিনি মান অভিমান করে রোজ সোজা বাসা থেকে বের হয়ে যান। আন্টির এসব কথা বলতে বলতে হঠাৎ করে খেয়াল করলাম সবার মাঝে এক প্রকার কানা ঘষা শুরু হয়েছে যে এমন কিভাবে মারা গেছে, লাশ কোথায়, কখন আনবে, কি কাটা পড়েছে কিভাবে, ইত্যাদি ইত্যাদি। এই কথাগুলো প্রত্যেকটাই আমার কাছে কলিজা মোচড় দিয়ে ওঠার মতো। তার মাঝে এক আন্টি এসে ইরা আপুর আম্মুকে বলেন যে, ভাবি ইরা তো আর নেই। এটা শুনে আন্টি চিৎকার দিয়ে উঠে পাগলের মতো কান্নাকাটি শুরু করে দেয়। ভাই আমি সেই দৃশ্য ভুলতে পারি না। এরপর কান্না করতে করতে আন্টি বলে, আমার মেয়েকে আমার কাছে আনো, যেমন অবস্থায় হোক। তারপর আরেক আন্টি বলে ওঠে, ভাবি মেয়ে তো ঘরে তোলার মতো না, কিছুই তো নাই মেয়ের। এইটা শুনে সেখানে থাকা প্রায় সকলেই আটকে ওঠে। এরপর কান্নাকাটির রোল পড়ে যায় এবং আব্বুর কল আসে আম্মুর কাছে। আব্বু বলেন, ইরা তো সুইসাইড করেছে, ওর লাশ আমরা গাড়িতে করে নিয়ে আসছি, তুমি বাসায় চলে যাও, অনেক রাত হয়ে গেছে। এরপর প্রায় রাত 2টা কি 3টার দিকে ইরাপুর লাশ বাসায় আসে। তারা সেটা নিয়ে তাদের গ্রামের বাড়িতে চলেও যায়। এরপর আব্বু বাসায় এসে পুরো ঘটনা বলল যে বেলাল আঙ্কেল কিছু না বলেই নাকি পুলিশ স্টেশনে যান এবং পুলিশ নাকি বেলাল আঙ্কেলকে সোজা ডেথ স্পটে নিয়ে যান। সেখানে গিয়ে আব্বু যা দেখলেন সেটা খুবই ভিন্ন একটা চিত্র। একটি কাপড়বিহীন মেয়ের লাশ, 2টা হাতই কেটে আলাদা হয়ে গেছে, পা আলাদা হয়ে গেছে, বডির সামনের দিকটা অক্ষত আছে, কিন্তু যা ক্ষতি হয়েছে তা পিঠের দিকে। এখানে সব থেকে মর্মান্তিক যে বিষয়টা ছিল সেটা হলো এতগুলো মানুষ ভিড় করে চেয়ে চেয়ে দেখছিল, কারণ এইটুকু সামর্থ্য হয়নি যে একটা কাপড়ের টুকরা এনে মেয়েটার এমন কাপড়বিহীন লাশটা ঢেকে দিবে। লাশ দেখে তো আঙ্কেল প্রায় স্তব্ধা। আব্বু প্রায় কান্না করেই দিয়েছিলেন বলেই লাশটার গায়ে একটা কাপড় জোগাড় করে দিতে একটা মহিলা এসে তার ওড়না দিয়ে ইরাপুর লাশটা ঢেকে দেয় আর পুরো ঘটনা বলা শুরু করে। ট্রেন আসার কিছুক্ষণ আগেই নাকি ইরাপু বেশ ছটফট করছিলেন। এই ছটফটানি দেখে মহিলা জিজ্ঞেস করেন যে কি হয়েছে। ইরাপু মহিলাটাকে কিছু না বলেই নাকি ট্রেন আসার আগেই সাথে সাথে ট্রেনের দিকে পিঠ দিয়ে সাথে সাথে বসে পড়েন এবং এভাবে আপুর পিঠের দিকে চিরে কলিজাটা বের হয়ে যায়। এরপর আপুর সাথে সাথে অন স্পট ডেথ হয়ে যায়। লাশটি ছালার বস্তায় ভ্যান গাড়িতে ওঠানোর সাথে সাথেই নাকি সেই মহিলাটা আপুর ছিটকে পড়ে আলাদা হয়ে যাওয়া কলিজা পুড়িয়ে পলিথিন দিয়ে নিয়ে এসেছিলেন যে ভাই কলিজাটা নিয়ে যান। এখানে একটু হোল্ড করে বলতে চাই ভাইয়া, একটু অনুভব করে দেখেন তো বিষয়টা কতটা মর্মান্তিক। একজন বাবার কাছে কেমন অনুভব হবে। আমাদের পরিবারের সবাই ইরাপুর এমন অকাল মৃত্যুকে একসেপ্ট করতে পারেনি। অনেক বেশি মর্মাহত হয়েছিলাম, সাথে ভয়ও পেয়েছিলাম। এমনও হয়েছিল যে খাট থেকে পা নামাতেও ভয় পেতাম। আমার আব্বু নিজেও বেশ ভয় পেয়েছিলেন ইরাপুর এমন লাশ দেখে। এরপর যা ঘটে, ইরাপুর টুকরো টুকরো হয়ে যাওয়া লাশটা নাকি ইরাপুর বড় বোনই সেলাই করে। দাফন কাফনের কাজ শেষ করেন। দাফন কাফন শেষ, এখন চারিপাশে শুধুই শোকের ছায়া ছিল। ইরাপুর পরিবার সেই বাসাটাও ছেড়ে চলে যান, ইরাপুর স্মৃতি হতে কিছুটা দূরে থাকতে। ইরাপুরা চলে যাওয়ার পর থেকে আমাদের বিল্ডিংয়ে সেই আগের মতো পরিবেশ হারিয়ে ফেলে। সবার মন মরা থাকতো।
ভয়ের কথা নাই বা বললাম। আন্টির সাথে আমাদের ফোনে যোগাযোগ হতো। এরই মাঝে একদিন আমরা আন্টির কাছে জানতে পারি ইরাপুর পুরো পরিবার নাকি ইরাপুকে দেখা শুরু করেছে, সাদা কাপড় পরা অবস্থায়, মুখটা নাকি মলিন, কখনো বারান্দায় অথবা কখনো তাদের রুমে বসা অবস্থায়। ইরাপুর পুরো পরিবার মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন এই ইনসিডেন্টগুলো ঘটবার কারণে। একদিন রাতের বেলা কোনো একটা হাতের স্পর্শে ইরাপুর বড় বোনের ঘুম ভাঙে। তখন নাকি তিনি ইরাপুকে দেখতে পান তার পাশে শুয়ে থাকা অবস্থায়, তারই মুখ বরাবর মুখ দিয়ে। তখন তিনি নাকি কিছুই বলতে পারছিলেন না, কিন্তু সাদা কাপড় পরিহিত অবস্থায় ইরাপু নাকি তার মুখের দিকে তাকিয়ে বলছিল, আপু আমার না অনেক একা লাগে রে, আমি তোকে আমার সাথে করে নিয়ে যাব, তুই যাবি আমার সাথে? ইরাপুর বড় বোন অজ্ঞান হয়ে যায়। এরপর থেকেই নাকি এরকম ঘন ঘন তারা ইরাপুকে দেখতে পাচ্ছিলেন। অন্য আরেকদিন বেলাল আঙ্কেল রাতের বেলা ওয়াশরুম থেকে বের হয়ে তার বিছানার দিকে যেতে যেয়ে দেখেন ইরাপুর রক্ত মাখা বিচ্ছিন্ন লাশ তার বিছানায় পড়ে আছে। একটা ভার ভাবা যায় কি যে একটা মানুষ, একটা বাবা তার মেয়ের এমন একটি লাশ আবারও দেখতে পাচ্ছেন, যেখানে একেবারেই দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে অসম্ভব। অন্য আরেক দিনের কথা, আন্টির মাঝরাতে ঘুম ভেঙে যায়। ঘুম ভাঙার সাথে সাথে আন্টি দেখেন যে ইরাপু সেই সাদা কাপড় পরা অবস্থায় বিছানার সাইডে হেলান দিয়ে বসে আছে। এইভাবেই প্রায় অনেকদিন চলতে থাকে। জিনিসটা একটু প্যারানর্মাল বুঝলে বেলাল আঙ্কেল তার পরিবার সহ হুজুরের কাছে যায়। তখন হুজুর নাকি তাদের বলেছিলেন, দেখেন এটা তো অপমৃত্যু, এরকম হওয়াটা যে খুবই একটা অস্বাভাবিক না হলে অস্বাভাবিকও না, আপনারা তার নামে কিছু দান সাদকা করেন, সে মনে হয় ভালো নাই। হুজুরের কথা মতো বেলাল আঙ্কেল পরিবার মানুষদের খাওয়ানোর জন্য এবং ইরাপুর নামে একটা গরু জবাই করেন, যার মাংস আমাদের দিতে আমাদের বাসায় আসার পর এইসব কথাগুলো আমাদেরকে বলেন। আন্টির কাছে আরও জানা যায় যে নাকি ইরাপু এর আগেও অনেকবার সুইসাইড অ্যাটেম্প নিয়েছিলেন। আপুর সুস্থতার জন্য নাকি মিলাদের আয়োজনও করা হয়েছিল। এই মিলাদের তবারক আমরা পেয়েছিলাম, কিন্তু তখন আন্টির এই কারণটা গোপন রেখেছিলেন, যা আমাদের এখন জানানো হয়েছে। এখন আন্টিদের কি অবস্থা তা আমাদের জানা নেই, কারণ এরপর থেকে সবাই যে যার মতো ব্যস্ত, আর যেহেতু বাসা চেঞ্জ হয়ে গেছে তাই সেভাবে আর খবর নেওয়ার কথাই মাথায় আসে না। ছোট করে কয়েকটা কথা বলে রাখতে চাই, আপনাদের মূল্যবান সময় থেকে একটু সময় নিয়ে ভৌতিকতা বরাবরই তার ভালো কাজ এবং কথা মানুষকে প্রেজেন্ট করার জন্যই শ্রেষ্ঠ। আর মূলত ভৌতিকতার প্রতি আমার আসক্ত হয়ে পড়ার পিছনে একটা কারণ, প্রত্যেকটি ভালো কথা এক একটি সাদকা। ভৌতিক ঘটনা সব সময় সব জায়গায় পাবেন, কিন্তু ভালো কথা নাসিহা সব জায়গায় পাবেন না। এখন সেটা আপনারাই ডিসাইড করবেন কোন পথে চললে আপনাদের ভালো হবে, কারণ হিদায়াত জিনিসটাও আল্লাহ কর্তৃক। হয়তো আমার পাঠানো ঘটনা খুব বেশি ভয়ের ছিল না, কিন্তু এই ঘটনা পাঠানোর মূল উদ্দেশ্য ছিল একটা মেসেজ দেওয়ার জন্য। দেখুন, মৃত্যু মানুষের কাছে একদিন না একদিন আসবেই। সেটা যেদিন আসবে হাজার কান্নাকাটি করেও সেটার থেকে রেহাই পাওয়া যাবে না। আমাদের জীবনে এরকম অনেক স্টেজ আসে যেখানে লাইফটাকে পারপাসহীন মনে হয়। যখন এরকমটা মনে হবে তখন দয়া করে নিজের জীবন নিজে নিয়ে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে যাবেন না। মানসিকভাবে অসুস্থ এমন মানুষের যত্ন নিন, চোখে চোখে রাখুন। কে ভেবেছিল সারা জীবন বোরখা পরা, মাথা ঢেকে রাখা সুন্দর এই আপুটির এমন অবস্থা হবে? জিনিসটা আমার এখনো মেনে নিতে খুব কষ্ট হয় ভাইয়া। আমাদের জীবনের লক্ষ্য হওয়া উচিত একটি সুন্দর সম্মানিত মৃত্যু, যেখানে আল্লাহ আমাদের জন্য অপেক্ষা করবেন তারই কাছে ফিরে আসার জন্য। সুন্দর কথা বলেছেন ইশরাত আপু আপনার ঘটনাতে, এবং আমার কাছে বেশ ভালোই লেগেছে ঘটনাটি। আমাদের শ্রোতাদের কাছে কেমন লাগলো, তারা কেমন ফিল করছে ঘটনাটি পাওয়ার পর, অবশ্যই আমাদেরকে জানাবেন। আমাদেরকে পাঠানোর ঠিকানা হচ্ছে, আপনাদের কমেন্ট পাঠানোর ঠিকানা হচ্ছে আমাদের ফেসবুক এবং আমাদের ফেসবুক পেজ, গ্রুপ এবং আমাদের ইউটিউব চ্যানেলের এই লিঙ্কটি আপনারা চাইলে এখানেই আপনার কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কেমন লেগেছে আমাদের ঘটনাটি। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। পরবর্তী ঘটনা যিনি পাঠিয়েছেন তিনি হচ্ছেন সোহানুর শুভ। তিনি যেভাবে লিখেছেন সেভাবেই বলছি। আলিফ ভাই, আমি আপনাকে কেমন পছন্দ করি সেটা প্রতি রাতে আপনার মুখে ভৌতিকতা এপিসোড শুনতে শুনতে ঘুমিয়ে যাওয়ার মাধ্যমে আমি অনুভব করি। আমি আপনাকে অনেক বছর আগে থেকেই শুনি। এখন পর্যন্ত 4 বার ইমেলটা লিখেছি, কিন্তু দুঃখের বিষয়ে আমি পাঠাতে পারছিলাম না।
তাই আবারও চেষ্টা করলাম। আজকে আমি আমার দেখা একটি সত্য ঘটনা আপনাদের মাধ্যমে ভৌতিকতার সকল শ্রোতাদের কাছে শেয়ার করতে যাচ্ছি। শুধু আমি না, হাজার হাজার মানুষ সাক্ষী এই ঘটনাটির, চাইলে যে কেউ খোঁজ নিতে পারেন। ঘটনাটা আমার নানু বাড়ির একটি নদীকে কেন্দ্র করে, যে নদীতে প্রতি বছর একটি করে লোক মারা যায়। অবাক লাগলেও এটাই সত্য। এখন থেকে 20 দিন আগে একজন জেলে মারা যায় এই নদীটিতে। জেলের ঘটনাটি পরের কোনো এপিসোডে শেয়ার করব। আমার নানু বাড়ি এই নদীটির পাশে অবস্থিত। এটি রংপুর বিভাগের পীরগঞ্জ উপজেলায়। আমি আমাদের এই স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান জড়িত, তাই আমি সেখানে আমার সমস্ত কিছু, আমাদের ইউনিয়ন গ্রামটির নাম গোপন রাখছি। আমাদের এই গ্রামটির পাশে এক পাশে নদী আর সব পাশে আবাদি জমি দ্বারা আবদ্ধ, তাই সন্ধ্যার পর যোগাযোগ নাই বললেই চলে। নদীটির সম্পর্কে যদি বলি তাহলে নদীর সাথে বাঁধ ও জঙ্গল আছে, সাথে অনেক তাল গাছও দেখতে পাওয়া যায়। নদীর তীরে যদি আশেপাশের কেউ শুনে থাকে এই মুহূর্তে, তাহলে অবশ্যই বুঝবেন আমি কোথাকার ঘটনা বলছি। এছাড়াও আমি আমার নানু ভাইয়ের কাছে শুনেছি এই নদীতে রাতের বেলায় নাকি জাল দিয়ে মাছ ধরতে দেখা যায়, কেউ বিপদে পড়লে সাহায্য পাওয়া যায়। তার সাথে মাঝে মাঝে মাঝরাতে নৌকা ভাসতে দেখা যায়। অস্বাভাবিকভাবে নানা রকম শব্দ বা টিম টিম করে আলো জ্বলতে দেখা যায় নদীতে। নদীতে অক্টোবর নভেম্বর মাসে পানি একটু অল্প থাকে, আর আমি যে ঘটনাটি শেয়ার করছি সেটা অক্টোবর মাসের ঘটনা, 2020 সালের 18 অথবা 19 অক্টোবরের ঘটনা। আমি ঘটনায় যাই। আপনি জানেন গ্রামে ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতি বছর ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়। আমার নানুর বাড়িতে একটি স্বনামধন্য ধর্মীয় প্রতিষ্ঠান অথবা মাদ্রাসা আছে, যেখানে 200-র কাছাকাছি ছাত্র পড়াশোনা করে। এই মাদ্রাসায় প্রতি বছর ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়, আর আমিও প্রতি বছর শোনার জন্য গিয়ে থাকি, কারণ সে সময় সবার সাথে দেখা হয়। ঈদের দিনের চেয়ে বেশি আনন্দ সেবার সেখানে ছড়িয়ে পড়ে গ্রামের মাঝে। যথারীতি আমি বাসা থেকে নানু বাড়ির উদ্দেশ্যে রওনা হয়ে, মানুষের অলরেডি অনেক মানুষ রওনা হয়ে গেছে। আমি মনে মনে ভাবলাম মাহফিলের আগের দিন এত মানুষ, তাহলে মাহফিলের দিন তো আরো বেশি মানুষ হবে। এর মাঝে আমার মামা কোনো কিছু জিজ্ঞেস না করেই আমাকে বলে, জানো আজকে সকালে নদীতে মাদ্রাসায় একটা ছাত্র নিখোঁজ হয়ে গেছে, অনেক খোঁজাখুঁজি করে এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমি একটু অবাক হয়ে বললাম, কিভাবে নিখোঁজ হলো? মামা বলল, সকাল অর্থাৎ 18 অক্টোবর 10টার পর অনেকগুলো ছাত্র মিলে মাদ্রাসার বসার পাটি ধুতে যায় নদীতে। তার মাঝে সবার সামনে একটা 14 বছরের ছেলে ছিল নিখোঁজ হয়ে যায় পানিতে। ছাত্ররা কিছুক্ষণ খোঁজাখুঁজি করে, পরে না পেয়ে মাদ্রাসার মুহতামিমকে বিষয়টা জানালে তাৎক্ষণিকভাবে মুহতামিম সহ আরো অনেক ছাত্র শিক্ষক মিলে নদীতে খোঁজা হয় লম্বা সময় নিয়ে। ছাত্র শিক্ষক যখন ব্যর্থ, বিষয়টি গ্রামে জানানো হয়। গ্রামের কিছু লোক সাথে সাথে নদীতে নেমে যায়। নদীতে জেলেদের বড় জালও নামানো হয় যে জায়গায় পড়েছে, হারানোর স্থানে, কিন্তু কোথাও খোঁজ পাওয়া যায় না। এদিকে আস্তে আস্তে বিষয়টা ছড়িয়ে পড়ে। তার উপর আগামীকাল ওয়াজ মাহফিল অর্থাৎ 19 তারিখ। ঘটনাটা জানাজানোর পর অনেক লোকজন এসে যায় এবং একসময় সবাই মিলে অনেক জায়গা জুড়ে খোঁজা হয় ছেলেটিকে। এত খোঁজার পরও পাওয়া সম্ভব হয়নি। কথার মাঝেই ফায়ার সার্ভিসের গাড়ির হর্ন বাজিয়ে উঠল। সবাই ছুটে গেল নদীর দিকে, আমিও যেতে গেলাম। নানি বাধা দেন, কারণ আমি শহরের ছেলে, ভয় পাবো বলে ঝামেলা হতে পারে। আমি অনেক সাহস দেখিয়ে মামাতো ভাইয়ের সাথে গেলাম নদীর তীরে। গিয়ে দেখি ফায়ার সার্ভিস নেমে খোঁজা শুরু করে দিয়েছে। তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এদিক ওদিক যাচ্ছে। নদীর তীরে ইতোমধ্যেই অনেক মানুষ জড়ো হয়ে গেছে, আরো অনেক মানুষ ছুটে আসছে দূর দূরান্ত থেকে। ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের সামর্থ্য মতো চেষ্টা করছে, তাদের সাথে উপস্থিত লোকজন ও পানিতে নেমে চেষ্টা করছে, তারপরও কোনো খোঁজ মিলছে না। যেখানে ছেলেটি সকালে নিখোঁজ হয়ে গেছে, তার থেকে অনেক দূর পর্যন্ত তন্ন তন্ন করে খোঁজা হচ্ছে, কিন্তু ছেলেটির কোনো খোঁজই মিলেনি। এদিকে সন্ধ্যা নেমে আসে। ফায়ার সার্ভিসের কর্মীরা একরাশ হতাশ নিয়ে উপরে উঠে আসে। তারা বলে রাতে আর কিছুই করতে পারবে না এবং তারা চলে যায়। সেখানে যে উৎসুক জনতা ছিল, উপস্থিত লোকজন ছিল, সবাই হতাশ হয়ে যায় এসব দেখে, যে ছেলেটাকে একটু খোঁজার পরও পাওয়া যাচ্ছে না। আর বলা বাহুল্য যে নদীতে পানিও বেশি না। আমরা জানি শীতকালে গ্রামের পানিতে অল্প পানি থাকে,
উপস্থিত লোকজন তাদের আশা ছেড়ে, আবার দেনও নেই, ছেড়ে দেওয়ার পরও আবার পানিতে নামা হলো। নদীতে যা যা আছে তা নিয়ে অনেক প্রকার জাল, ভেলা ভাসানো, আলোর নিশান, আরো অনেক কিছু। আমি এইখান থেকে দেখেছি মানুষের আর্তনাদ আর এই ছেলের মায়ের অসহায় আত্মচিৎকার, যা আকাশ পর্যন্ত কম্পন করেছে মনে হয়। আমার চোখ থেকে পানি ঝরছিল। একটা কথা কি, সবাই জানে ছেলেটি বেঁচে নেই, তাও তাকে খোঁজার চেষ্টা, কমতি রাখছে না কেউ। কেউ বাড়িতে অবধি ফিরছে না, মনে হচ্ছে ছেলেটির সবার আপনজন সবাই কান্না করছে, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করছে। রাত অনেক বেশি হচ্ছে, তাছাড়া অক্টোবর মাসে শীত নেমে আসে, তাই পানিও ঠান্ডা হওয়ায় অনেক উপরে উঠে আসে। এরপর কিছু লোক মিলে সিদ্ধান্ত নেয় পানি থেকে সবাইকে উপরে উঠে আসতে এবং রাতের মধ্যে খোঁজা বন্ধ রাখতে, কারণ এত খোঁজার পরও না পেয়ে নিরুপায় হয়ে এই সিদ্ধান্ত নিতে হয়। কেউ কেউ বলল আগামীকালে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে, যে সময় হারিয়ে গেছে ছেলেটি এর আগে অনেকবার হয়েছে এমন। উপস্থিত লোকজন এটাই মেনে নিল। সবাই নদীর তীরে লাইট নিয়ে অপেক্ষা করছে সকালের জন্য। আমিও একটুর জন্য ওই নদীর তীর থেকে চলে আসিনি সবার মতো। সাথে আমারও সবার মুখে আল্লাহ ছাড়া কোনো নাম নেই। ফজরের আজান হলো মসজিদে, সবাই একসাথে নামাজ পড়ল। তারপর ভিড় বেড়ে গেল নদীর ভেতর। 19 তারিখ সকালবেলা ওয়াজ মাহফিলের দিন। আবারও নামা হলো নদীতে খোঁজার জন্য। এত খোঁজাখুঁজির পরও পাওয়া যাচ্ছে না। মনে হচ্ছে সবার চেষ্টায় অসহায় আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আমি দেখছি চোখের সামনে ছেলেটির জন্য মানুষের শোকাহত মুহূর্ত, যা এখন পর্যন্ত লিখতে আমাকে বেশ শিহরিত হতে হচ্ছে। মানুষ বোঝে তখন যখন চোখের সামনে ঘটে যায়। সময় পার হয়ে যাচ্ছে, হাজার হাজার মানুষের চোখের পানি ঝরাচ্ছে। সেই সময়ের বর্ণনা আমার কাছে নেই। সময় অতিবাহিত হচ্ছে, খোঁজার চেষ্টাও চলছে। ঘড়িতে সময় সকাল 10টা। সবাইকে নদী থেকে উপরে উঠে আসতে অনুরোধ করা হলো। কিছু লোককে সেখানে হারিয়ে গিয়েছে ও ছেলেটি সেই জায়গাটার উপরে নির্দিষ্ট দূরত্ব বজায় রেখে অবস্থান করতে দেখা গেল। এখন একটা সময় অপেক্ষা করা। সবাই একই দৃষ্টিতে তাকিয়ে আছে নদীর দিকে। আমি ঘড়িতে সময় দেখছিলাম, সকাল 10:49, 19 অক্টোবর। আমার হার্টবিট মনে হচ্ছে আমার নিয়ন্ত্রণে নেই। উপস্থিত সবাই সবার দিকে সবাই তাকাচ্ছে। আবার ঘড়িতে চোখ রাখলাম 10:53। আলিফ ভাই বিশ্বাস করেন, সবার চোখের সামনে ছেলেটির নিথর দেহ ভেসে ওঠে পানির উপরে, ঠিক যেই জায়গায় গতকাল সে নিখোঁজ হয়। কিছুক্ষণের মধ্যেই সবাই আল্লাহু আকবার বলে চিৎকার করে ওঠে। তারপর যে যার মতো বিলাপ করতে থাকে ছেলেটির দেহ উপরে ওঠার পর। সবাই ভিড় জমাইছে দেখার জন্য। আমি অনেক কষ্টে দেখলাম ছেলেটির লাশ, যার বিবরণ মনে হচ্ছে এইমাত্র ছেলেটিকে হত্যা করা হয়েছে। নাক কান থেকে তাজা রক্ত বের হচ্ছে। ঘাড়টা কিছুটা বাঁকা হয়ে আছে নিচের দিকে, মনে হচ্ছে শরীরে এক ফোঁটা রক্তও নেই, আর পুরো শরীরে অসংখ্য আঁচড়ের দাগ। আমি দেখার পরে একটুর জন্য থাকতে পারিনি। অনেক মন খারাপ আর সামান্য অভিযোগ নিয়ে চলে আসি নানুবাড়িতে। আমি চোখের সামনে যা দেখেছি আজ পর্যন্ত মনে হলেই আমার খারাপ লাগে। দেখেছি একজন ছেলেকে খোঁজার সম্মিলিত মানুষের চেষ্টা, দেখেছি হাজার মানুষের চোখের পানি, দেখেছি একটি মায়ের আহাজারি। আমার সামনে সামান্য অভিযোগ মায়ের জন্য, কারণ মাকে ভীষণ ভালোবাসত ছেলেটি। এই অভিযোগ ছেলেটি অনেকবার বলেছিল তার মায়ের উপর অভিযোগ অসম্ভব ভালোবাসে তার মাকে, যে চিৎকার করে বলছিল ছেলেটির মা। পরে মামার কাছ থেকে শুনতে পারি ছেলেটির শরীর গরম ছিল। আমি জানি আমার ঘটনাটি কাল্পনিক ভাববে কিছু লোক, যেন যে কেউ ভাবতেই পারে এই ঘটনাটি সম্পর্কে জানতে পারে যদি সে এলাকার হয়। যোগাযোগ করার অনুরোধ রইল। এই ঘটনাটি পুলিশ পর্যন্ত করিয়েছিল। আমি ছেলেটির নাম গোপন রাখলাম একটু সমস্যার কারণে। আলিফ ভাই, এইটা আমার জীবনের প্রথম ইমেইল লেখা। আবারও বলছি, হয়তো অনেক ভুল হয়েছে, তাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যদি ঘটনাটি শেয়ার করার মতো হয় তাহলে আপনার মুখে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমার সালাম রইল সবার প্রতি। আমারও ভালোবাসার মানুষ, ভৌতিকতার প্রাণ জাহিদ ভাইকে আল্লাহ তাআলা ভালো রাখুক। আমি রিয়াদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ভাইয়া, আশা করছি ভালো আছেন এবং আপনার অডিয়েন্স সহ সকলেই ভালো আছে এবং ভালো কাতারে রয়েছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি।
রাতের নীরবতা যখন সব দিকে গিলে খায়, চারপাশের বাতাস যখন অদ্ভুতভাবে ঠান্ডা হয়ে ওঠে, ঠিক সেই সময় অন্ধকারে লুকিয়ে থাকা এক অদেখা ছায়ারা জেগে ওঠে। মানুষ ভাবে রাত শুধু ঘুমানোর সময়, কিন্তু রাতের আছে নিজের একটা অভিশপ্ত ইতিহাস, যেখানে কিছু গল্প কখনো আলো পায় না, কিছু কান্না কখনো শ্রোতা পায় না, আর কিছু আত্মা কখনো মুক্তি পায় না বা আজও মুক্তি পায়নি। আজকের গল্পটি তেমনই এক হারিয়ে যাওয়া আত্মার, যে নিজের কষ্ট, নিজের প্রতিশোধ আর নিজের অশান্তি নিয়ে আজও ঘুরে বেড়ায়, মানুষের চোখের সামনে কিন্তু অদেখা, মানুষের কানে কাছে কিন্তু অশ্রুত। আমি আবারও সবাইকে সতর্ক করে দিচ্ছি, এই গল্প শোনার পর আপনাদের ঘরের কোণাগুলো হঠাৎ করে অন্ধকার মনে হতে পারে। আয়নার সামনে দাঁড়ালে মনে হতে পারে কেউ আপনার পেছনে নিঃশ্বাস ফেলছে, আর জানলার কাছে অকারণে ঠক ঠক শব্দ। হয়তো আরও অকারণ লাগবে না। যদি সাহস থাকে তাহলে চলুন শুরু করি আজকের ভয়ঙ্কর ভূতের কাহিনী। রাত তখন 1:45। হাসপাতাল থেকে জরুরি কল আসলো। একটা অ্যাক্সিডেন্ট কেস, হাইওয়ের পাশে। ড্রাইভারের নাম ছিল নাইম, আর একজন ওয়ার্ড বয় ছিল যার নাম ছিল শাওন। তো দুজন মিলে অ্যাম্বুলেন্স নিয়ে রওনা দিল। জায়গাটায় পৌঁছে তারা দেখলো রাস্তায় একটা মোটরসাইকেল পড়ে আছে, কিন্তু সেই মোটরসাইকেলের আশেপাশে কেউ নেই। হঠাৎ রাস্তার পাশে একটা ছায়া নড়ে উঠল। লোকজন, তাদের মধ্যে একজন লোক ধীরে ধীরে সামনে এলো। তার শরীর রক্তে ভেজা, মাথার নিচু। সে কাপা গলায় বলল, আমাকে হাসপাতালে নেন, আমি খুবই অসুস্থ। নাইম দেরি না করে তাকে অ্যাম্বুলেন্সে তুলল। লোকটা একদম চুপচাপ শুয়ে রইল। কিছু দূর যাওয়ার পর ওয়ার্ড বয় বলল, ভাই, রোগীর শরীরটা খুব ঠান্ডা লাগতেছে। নাইম বলল, হয়তো লোকটা খুব শোকে আছে। হঠাৎ ওয়ার্ড বয় চিৎকার করে উঠল, ভাই, এটা তো মানুষ না। নাইম ভয় পেয়ে ব্রেক চাপল। পিছনে তাকিয়ে দেখল স্ট্রেচারে কেউ নেই, কিন্তু ঠিক তখনই তার কানের কাছে কেউ ফিসফিস করে বলল, আমি তো এখানেই আছি ড্রাইভার সাহেব। ভয়ে নাইমের হাত পা ঠান্ডা হয়ে গেল। সে ধীরে ধীরে আয়নায় তাকালো আর দেখল ড্রাইভারের সিটের ঠিক পিছনে সে লোকটা বসে আছে। তার মুখটা ভাঙা, চোখ দুটো কালো, আর ঠোঁটে রক্ত লেগে আছে। লোকটা ধীরে ধীরে বলল, আমাকে তো তুই তুলে এনেছিস, এখন নামাবি কোথায়? হঠাৎ অ্যাম্বুলেন্সের দরজা আপনা আপনি লক হয়ে গেল। সাইরেন জোরে জোরে বাজতে লাগলো। ওয়ার্ড বয় দরজা খুলতে গিয়ে দেখে বাহিরে কিছু নেই, না রাস্তা, না আলো, শুধু ঘন অন্ধকার। যেন অ্যাম্বুলেন্স কোনো জায়গায় চলে গেছে, যেটা পৃথিবীতে বাহিরে। লোকটা ধীরে ধীরে হাসতে লাগলো, বলল, এই রাস্তা আসলে হাসপাতালের না, এই রাস্তা হলো আমাদের রাস্তা। হঠাৎ করে অ্যাম্বুলেন্স থেমে গেল। পরদিন সকালে হাইওয়ের পাশে লোকজন দেখলো একটা অ্যাম্বুলেন্স দাঁড়িয়ে আছে, দরজা খোলা, কিন্তু ভেতরে কেউ নেই। কিন্তু ড্রাইভারের সিটে রক্ত দিয়ে লেখা, যে একবার ওঠে সে আর নামে না। তারপর অ্যাম্বুলেন্সটা যেদিন হাইওয়ের পাশে পাওয়া গেল, পুলিশ এসে সেই অ্যাম্বুলেন্সটাকে সাথে করে নিয়ে চলে যায়। সবাই মনে মনে ভাবছিল নাইম আর শাওন তথা ড্রাইভার এবং ওয়ার্ড বয় যেন পালিয়ে গিয়েছে, কিন্তু আসল ঘটনা তখনও কেউ জানতো না। রাত হলেই পুলিশ গ্যারেজে রাখা অ্যাম্বুলেন্সটার ভেতর থেকে অদ্ভুত শব্দ আসতে লাগলো, যেন ভেতর থেকে কেউ দরজায় আঘাত করছে। একজন পুলিশ সাহস করে দরজা খুলল, কিন্তু দেখল ভেতরে কিছু নেই। তবে হঠাৎ করেই স্ট্রেচারটা নিজে নিজে সামনে এগিয়ে এলো। পুলিশটা ভয় পেয়ে পেছনে গেল। ঠিক তখনই গ্যারেজের সবগুলো লাইট একসাথে নিভে গেল। অন্ধকারের মধ্যে একটা কণ্ঠ ভেসে এলো,
আমাদের ফিরিয়ে দাও, আমাদেরকে ফিরিয়ে দাও, আর বন্দি করে রেখো না। পরদিন সকালে গ্যারেজের দেয়ালে রক্ত দিয়ে লেখা, রাস্তা এখনও খোলা আছে। এই ঘটনার পর অ্যাম্বুলেন্সটা দ্রুত স্ক্র্যাপ করার সিদ্ধান্ত নেওয়া হলো। লোহার টুকরোগুলো অ্যাম্বুলেন্সটা টুকরো করে ফেলা হলো, সব আলাদা করে ফেলা হলো। কিন্তু এক সপ্তাহ পর শহরের অন্য প্রান্তে একটা নতুন অ্যাম্বুলেন্সে একটা ঘটনা শুরু হলো। ড্রাইভার বলল, ভাই, গাড়ি চালাতে চালাতে মনে হচ্ছে যেন কেউ আমার পেছনে বসে আছে। হাসপাতালের লোকজন ভয় পেয়ে গেল, কারণ সেই নতুন অ্যাম্বুলেন্সের কিছু পার্টস পুরনো এই অ্যাম্বুলেন্স থেকেই নেওয়া হয়েছিল। তারপর থেকে যে কোনো অ্যাম্বুলেন্স যদি হঠাৎ সাইরন নিজে নিজে বাজে, দরজা নিজে নিজে লক হয়ে যায়, আর আয়নায় অচেনা মুখ দেখা যায়, তাহলে মানুষ বলে ওই রাস্তাটা নাকি এখনও বেঁচে আছে। আর গভীর রাতে হাইওয়ের পাশে দাঁড়িয়ে থাকলে নাকি এখনও শোনা যায়, আমাকে নামাবে না, আমি তো ক্লান্ত হয়ে গেছি অ্যাম্বুলেন্সের মধ্যে। তো একদিন এক বৃদ্ধ আলিম মানুষ, লোকজন তাকে ডাকতো হুজুর বলে। সেই ঘটনার কথা শুনলেন, তিনি বললেন, এটা সাধারণ কিছু না, এখানে কিছু একটা আটকে আছে। তিনি সিদ্ধান্ত নিলেন নিজে গিয়ে বিষয়টা দেখবেন। রাত তখন 3টা বাজে। সেই ভয়ঙ্কর হাইওয়ে, কুয়াশায় নীরবতা। হুজুর রাস্তার পাশে দাঁড়িয়ে দোয়া পড়তে লাগলেন। হঠাৎ দূর থেকে একটা আলো দেখা গেল। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে সেটা তার সামনে এসে থামলো। দরজা আপনা আপনি খুলে গেল। ভেতরে তাকিয়ে হুজুর যা দেখলেন তা দেখার জন্য হুজুর মোটেও প্রস্তুত ছিলেন না, কারণ তিনি দেখলেন স্ট্রেচারে একের পর এক লাশ, সবাই সাদা কাপড় মুড়ি দিয়ে ঢাকা আছে। আর ড্রাইভারের সিটে বসে আছে নাইম, কামাল, রহিম আর রাশেদ। সবাই একসাথে তাকিয়ে বলল, আপনি কি আমাদের নিয়ে যাবেন? হুজুর শান্তভাবে বললেন, তোমরা যারা আছো তোমাদের জায়গা এটা না। হঠাৎ অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ভয়ঙ্কর চিৎকার ভেসে এলো। লাইট জ্বলে নিভে উঠতে লাগলো। একটা কণ্ঠ গর্জে উঠল, এরা এখন আমাদের, এদেরকে কেউ নিতে পারবে না। হুজুর জোরে জোরে আয়াত পড়তে শুরু করলেন। হঠাৎ জোরে বইতে লাগলো আশেপাশে থেকে এসে ধুমড়ে খাওয়া বাতাস। অ্যাম্বুলেন্সটাও কাঁপতে লাগলো। ধীরে ধীরে লাশগুলো এক এক করে অদৃশ্য হতে লাগলো। ড্রাইভারদের মুখ বদলাতে লাগলো। শেষে শুধু একটা ছায়া রয়ে গেল। পুরো অন্ধকার, কোনো মুখ নেই। সে ধীরে ধীরে বলল, মানুষ ভয় পেলে আমরা বাঁচি। হুজুর চোখ বন্ধ করে দোয়া পড়লেন। হঠাৎ এক বিকট শব্দ, এবং অ্যাম্বুলেন্সটা সে শব্দের পরে পুরোপুরিভাবে অদৃশ্য হয়ে গেল। সব কিছু আবার শান্ত, রাস্তা ফাঁকা। পরদিন থেকে সেই রাস্তায় আর কোনো অ্যাম্বুলেন্সের ঘটনা শোনা যায়নি। কিন্তু একটা কথা এখনও মানুষ বলে, যদি কোনো দিন গভীর রাতে হঠাৎ দূরে অ্যাম্বুলেন্সের সাইরেন শুনতে পাও, কিন্তু আশেপাশে কিছু না দেখো, তাহলে বুঝবে ওরা এখনও পুরোপুরি যায়নি, ওরা এখনও শুধুই মাত্র অপেক্ষা করেই যাচ্ছে। তাই এখন থেকে সবাই সাবধান হন, রাত বিরাতে বাসার বাইরে ঘোরাফেরা বন্ধ করুন। আশা করছি আপনাদের সঙ্গে এরকম ঘটে যাওয়া ঘটনা কখনোই ঘটবে না। আপনারা শান্ত থাকুন, নিজেকে কন্ট্রোল রাখুন, সাবধানে থাকুন এবং সব দিকে চোখ কান খোলা রাখুন। আজকের মতো এতটুকুই ছিল। যারা অনেক ধৈর্য নিয়ে এতটুকু পর্যন্ত গল্পটা শুনেছেন, আপনারা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে দেবেন, এবং অবশ্যই আপনারা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব সব কিছু করবেন। আপনাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এগুলো দেখলে আমাদেরকে হাজারবার গল্প বলার অনুপ্রেরণা যোগায়। আমি চাই আপনারা অবশ্যই এই ভিডিওর কমেন্টে আপনাদের মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ অডিয়েন্সদেরকে। দেখা হচ্ছে আগামী কোনো একটা এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুখে থাকবেন ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।